আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের দ্বিতীয় অধ্যায়, যার নাম হলো অণু এবং পরমাণু। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে যাচ্ছি। আমার নাম নাজনীন সুলতানা, ফরমার কলেজ টিচার, টাচস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সাবজেক্ট কেমিস্ট্রি। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা এখন মূল আলোচনায় ফিরে যাব। এই অণু পরমাণু অধ্যায়ে অণু পরমাণু সম্পর্কে জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে অণু কাকে বলে। প্রথমে জানতে হবে মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে। কারণ এই মৌলিক পদার্থ থেকে অণু এবং পরমাণু সৃষ্টি হয়, তাই আগে আমাদেরকে মৌলিক পদার্থ জানতে হবে, যৌগিক পদার্থ জানতে হবে। তারপর হলো অণু কাকে বলে, পরমাণু কাকে বলে, মৌলিক পদার্থ, পরমাণুর গঠন, ইলেকট্রন বিন্যাস, একটি পরমাণু কিভাবে গঠিত হয়, কি কি অণু পরমাণু নিয়ে গঠিত হয়, এগুলো আমরা কি কি ধরনের কণিকা থাকে সবকিছুই আমরা জানব। তাহলে প্রথমে আমি বলতেছি মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ হলো যে পদার্থকে বানলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে আমরা বলবো মৌলিক পদার্থ। অর্থাৎ যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ। হাইড্রোজেনকে ভাঙলে বা বিশ্লেষণ করলে এখানে হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। অনুরূপ অক্সিজেন, অক্সিজেন একটি মৌলিক পদার্থ। অক্সিজেনকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আপনি অক্সিজেন ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। কার্বন, কার্বনও একটি মৌলিক পদার্থ। হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, এগুলো সবই মৌলিক পদার্থ। তাই মৌলিক পদার্থকে বানলে বা বিশ্লেষণ করলে অন্য কোনো পদার্থ ব্যতীত যে পদার্থকে বানবে সেই পদার্থের এই অণু পরমাণু পাওয়া যাবে, অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। এখন গেল আমাদের মৌলিক পদার্থ। তারপর আমি বলতেছি যৌগিক পদার্থ কাকে বলে। তোমরা মনোযোগ দিয়ে শুনবে, মনোযোগ দিয়ে শুনে তারপর যখন বইতে পড়বে তখন তোমরা সহজেই বুঝে যাবে। এগুলো লেখার প্রয়োজন নেই, কারণ এগুলো আমরা পূর্বের ক্লাসে সব অধ্যায়ে পড়ে আসছি। পদার্থের অধ্যায়ে, এমনকি বিভিন্ন ধরনের বিজ্ঞানের বিভিন্ন চ্যাপ্টারে এগুলো পড়ে আসছি, তাই এগুলো লেখার কোনো প্রয়োজন নেই। এখন আমি বলবো যৌগিক পদার্থ কি, যৌগিক পদার্থ কাকে বলে। যৌগিক পদার্থ হলো যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে অন্য কোনো পদার্থ পাওয়া যায়। মৌলিক পদার্থ পাওয়া যায়, কখনো কখনো মিশ্রিত পদার্থ পাওয়া যায়, সেটা হলো এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, সেটা হলো যৌগিক পদার্থ। যেমন হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ এবং অক্সিজেন একটি মৌলিক পদার্থ। এই হাইড্রোজেন এবং অক্সিজেনকে দেখো, হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি করে, পানি উৎপন্ন করে। এই পানিটা হলো একটি যৌগিক পদার্থ। এই পানিটা কি একটি যৌগিক পদার্থ। আর হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটাই হলো মৌলিক পদার্থ। আর এরা বিক্রিয়া করে উৎপন্ন করেছে কি পানি, H2O, পানি উৎপন্ন করেছে। এই পানিটা হলো যৌগিক পদার্থ। তাহলে আমরা এখন জানলাম মৌলিক পদার্থ কি, মৌলিক পদার্থের এক্সাম্পল, যৌগিক পদার্থ কি, যৌগিক পদার্থের এক্সাম্পল। এরূপ আরো অনেক আছে, যেমন কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কখনো নাইট্রিক অক্সাইড, কখনো নাইট্রাস অক্সাইড, সেটা তোমরা পরবর্তী ক্লাসে পাবে। এরকম সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড উৎপন্ন করে। এইভাবে মৌলিক পদার্থ, অনেকগুলো মৌলিক পদার্থ বা অনেক সময়
মৌলিক পদার্থ বিক্রিয়া করে একটি যৌগিক পদার্থ উৎপন্ন করে। এখন আমরা জানব কয়েকটি মৌলের পরিচিতি। যেমন এখানে কয়েকটি মৌলের পরিচিতি দেয়া আছে। হাইড্রোজেন, হাইড্রোজেনকে ইংলিশে লেখা হয় এইভাবে: হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন। এটা হলো কয়েকটি মৌলের পরিচিতি। অনুরূপ কয়েকটি মৌলের, কারণ সবগুলো তো লেখা সম্ভব না, তোমরা তো মাত্র সপ্তম শ্রেণীতে, তাই তোমাদেরকে আমি কয়েকটি মৌলের পরিস্থিতি, কয়েকটি মৌলের সংকেত এগুলো বা পরমাণু এগুলো বলবো, কারণ সব তোমাদের জানার প্রয়োজন নেই, বেশি জানলে সমস্যা হবে। কয়েকটি মৌলের পরমাণু এখানে হলো কয়েকটি, যেমন অক্সিজেন, অক্সিজেনের একটি পরমাণু O, কার্বন C, হাইড্রোজেনের পরমাণু হলো H, নাইট্রোজেনের পরমাণু হলো N। এখন আমরা ধাপে ধাপে জানবো। আমরা জানলাম কি মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে, কয়েকটি মৌলের পরিস্থিতি, তারপর হলো কয়েকটি মৌলের পরমাণু। এখন আমরা জানবো মৌলিক পদার্থকে ভাঙলে যে পদার্থ উৎপন্ন হবে সেখানে কি তুমি অন্য কোনো পদার্থের বৈশিষ্ট্য পাবে, নাকি যে পদার্থ যে পদার্থ থাকবে সেটারই বৈশিষ্ট্য পাবে? আমি বলবো এখানে তুমি অন্য কোনো পদার্থের বৈশিষ্ট্য পাবে না। এখানে তুমি যদি অক্সিজেনকে ভাঙো অক্সিজেনের বৈশিষ্ট্যই পাবে, কার্বনকে ভাঙলে কার্বনের বৈশিষ্ট্যই পাবে। কিন্তু যৌগিক পদার্থের ক্ষেত্রে যখন দুইটা মৌলিক পদার্থ বিক্রিয়া করে একটি যৌগিক পদার্থ উৎপন্ন করে, সেই ক্ষেত্রে মৌলিক পদার্থগুলোর ধর্ম ও বৈশিষ্ট্য একরকম, বিক্রিয়া করার পর যখন একটা যৌগিক পদার্থ উৎপন্ন হবে, সেটা হতে পারে ওয়াটার, হতে পারে কার্বন ডাই অক্সাইড, হতে পারে সালফার ডাই অক্সাইড, হতে পারে কার্বন মনোক্সাইড, সেগুলোর বৈশিষ্ট্য হবে আলাদা, ওগুলো মৌলিক পদার্থের সাথে কোনো মিল হবে না। এখন আমি তোমাদেরকে বলবো, আমি তোমাদেরকে জাস্ট সংক্ষেপে মূল বিষয়গুলো, ইম্পর্টেন্ট বিষয়গুলো বলবো। তারপর এখন আমরা আসবো পরমাণু কাকে বলে। পরমাণু হলো, তুমি যেমন একটি মৌল হাইড্রোজেন জেনেছিলে। পরমাণু হলো কোনো মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে মৌলটির সমস্ত ধর্ম উপস্থিত থাকে তাকে কি বলে? পরমাণু। যেমন হাইড্রোজেনের পরমাণু, হাইড্রোজেনের যে কণার মধ্যে, যে ক্ষুদ্রতম কণার মধ্যে, এগুলো যেমন এক একটা পরমাণু আবার কয়েকটি কণার সমন্বয়ে গঠিত, সেই কণাগুলোর নাম হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই কণাগুলোর মধ্যে, যে কণার মধ্যে ওই পদার্থের সমস্ত ধর্ম এবং বৈশিষ্ট্য উপস্থিত থাকে তাকে বলা হয় ওই মৌলের পরমাণু। পরমাণু আকারে অনেক ক্ষুদ্র, পরমাণু আকারে একদম ছোট। পরমাণু স্বাধীনভাবে অবস্থান করতে পারে না, কিন্তু মৌলের রাসায়নিক বিক্রিয়া ঘটার সময় পরমাণু তখন অংশগ্রহণ করে। মৌলের পরমাণু কি করে? স্বাধীনভাবে থাকতে পারে না, এটা অস্থিতিশীল অবস্থায় থাকে। যখন এটা অনুগঠন করবে, পরমাণু একটি পরমাণুর সাথে আরেকটি পরমাণু বিক্রিয়া করে যখন একটা অনুগঠন করবে, তখন সেটা স্থিতিশীল থাকে। কিন্তু পরমাণু কি করে? বিক্রিয়া অংশগ্রহণ করে। পরমাণু হলো স্বাধীনভাবে থাকতে পারে না, এরা অনুগঠন করে তখনই স্বাধীনভাবে থাকতে পারে। তাহলে দুই বা দুইয়ের অধিক পরমাণু যুক্ত হয়ে গঠন করে অণু। যেমন অক্সিজেন, এগুলো আর প্রয়োজন নেই, আমি মুছে ফেলতেছি। যেমন হাইড্রোজেনের একটি পরমাণু প্লাস হাইড্রোজেনের দুটি পরমাণু একত্রিত হয়ে কি করে? হাইড্রোজেনের একটি অণু গঠন করে। আবার অক্সিজেনের একটি পরমাণু প্লাস অক্সিজেনের আরেকটি পরমাণু একত্রিত হয়ে কি করে? একটি
অণু গঠন করে। তাহলে পরমাণু কি, অণু কি, এটাও তোমরা শিখে ফেলেছো। এখন আমি তোমাদেরকে বলবো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কি। প্রথমে আমি বলবো যেমন পরমাণুর মৌলিক পদার্থ, পরমাণুর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, এটা আমি তোমাদেরকে আগেই বলেছি। কিন্তু এই পরমাণুকে কিন্তু আর ভাগ করা যায় না। পরমাণু এতই ক্ষুদ্র, পরমাণুকে কিন্তু আর ভাগ করা যায় না। পরমাণুর ভেতরে কিছু কণিকা পাওয়া যায়, সেটা পরমাণুর ভিতরে কিছু কণিকা পাওয়া যায়। পরমাণুকে স্বাভাবিকভাবে সেটা হলো পর্যবেক্ষণের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে এর ভিতরে কিছু কণিকা পাওয়া যায়। সেগুলো হলো কি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। প্রথমে আমরা বলবো ইলেকট্রন কি। ইলেকট্রন হলো পরমাণুর একটি মূল কণিকা যার চার্জ হলো ঋণাত্মক। বুঝছো? যেমন এখানে ইলেকট্রন হলো কি, যেমন এটা হলো একটি পরমাণুর গঠন। এখানে আমি নির্দিষ্ট কোনো পরমাণু দিই নাই, এখানে আমি নির্দিষ্ট কোনো পরমাণুর গঠন আঁকি নাই। এমনিতে তোমাদেরকে একটা পরমাণুর গঠন, কমন একটা পরমাণুর গঠন এঁকে দেখিয়েছি। যেমন এখানে চারপাশের এগুলো হলো ইলেকট্রন। ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন। ইলেকট্রন হলো কি ঋণাত্মক চার্জ বিশিষ্ট, মানে মাইনাস ধর্ম বিশিষ্ট। একটি ইলেকট্রনের আসল ভর অতি সামান্য। ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান থাকে। যেমন ইলেকট্রন কি করে, ইলেকট্রন এটা হলো নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলা ঘুরতে থাকে, নিউক্লিয়াসের চারদিকে কি করে, ইলেকট্রনগুলা ঘুরতে থাকে। ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়, ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয় এবং এটি নেগেটিভ চার্জ যুক্ত হওয়াতে এখানে উপরে মাইনাস দিতে হবে। এবার আমরা বলবো প্রোটন কি। প্রোটন হলো ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি কণিকা। প্রোটন হলো কি ধনাত্মক চার্জ বিশিষ্ট অর্থাৎ পজিটিভ চার্জ যুক্ত একটি কণিকা যা নিউক্লিয়াসের মধ্যে থাকে। একটি পরমাণুতে ইলেকট্রনের সমান সংখ্যক প্রোটন থাকে। একটি পরমাণুতে যত সংখ্যক ইলেকট্রন থাকবে তার সমান সংখ্যক কি থাকবে, প্রোটন থাকবে। বুঝছো? প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়, প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়। একটি পরমাণুতে কি হয়, যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলো হলো প্রোটন থাকে। প্রোটনকে কি দ্বারা প্রকাশ করা হয়, প্রোটনকে হলো পি দ্বারা প্রকাশ করা হয় এবং প্রোটন হলো পজিটিভ চার্জ যুক্ত একটি কণিকা। এখন আমরা আসি নিউট্রন কাকে বলে। নিউট্রন ইলেকট্রন ও প্রোটনের ন্যায় নিউট্রন একটি মৌলিক কণিকা, তবে এর কোনো চার্জ নেই। নিউট্রন হলো কি, নিউট্রন হলো ইলেকট্রন এবং প্রোটন যেরকম একটি মৌলিক কণিকা, মৌলিক পদার্থের পরমাণুর কণিকা, তেমনি নিউট্রনও একটি কণিকা, কিন্তু এটি চার্জবিহীন। যেমন ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট, প্রোটন হলো ধনাত্মক চার্জ বিশিষ্ট, কিন্তু ইলেকট্রন হলো আধানবিহীন, এটি পজিটিভও না নেগেটিভও না। নিউট্রন নিউক্লিয়াসের মধ্যেই অবস্থান করে। এই যে এই নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে, এটা হলো নিউক্লিয়াস, একটা পরমাণুর গঠন, আর এটা হলো নিউক্লিয়াস। এগুলা হলো কক্ষপথ। কক্ষপথের মধ্যে ইলেকট্রনগুলো কি করে, ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এবং এই প্রোটন হলো ধনাত্মক চার্জ বিশিষ্ট, নিউট্রন হলো কেন্দ্রে থাকে। নিউট্রন হলো কোথায় থাকে, কেন্দ্রে থাকে। এটা চার্জবিহীন, পজিটিভও না নেগেটিভও না। তাই নিউট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়, নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আজকে যতটুকু তোমাদেরকে বুঝিয়েছি তোমরা ততটুকু যদি বুঝতে পারো অবশ্যই আমাকে জানাবে, এবং কিছু যদি
বুঝার সমস্যা হয় না বা বুঝতে না পারো, সেটাও আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই। এরপরে আমরা ইলেকট্রন বিন্যাস, ধাতু, অধাতু, পরমাণুর বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, ধর্ম এগুলো নিয়ে আলোচনা করব। আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।